আগামী 5 তারিখ ভোর 5:30টায় মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অনেক দিন পরে মাঠে দেখা যাবে পুরো দলের সাথে। সেটা বলা যায় যে অন্যরকম একটা ভালো লাগার কাজ করতেছে এই মুহূর্তেই। এবং অন্যান্য যে সকল নতুন প্লেয়াররা, বিশেষ করে যারা দলে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে কিংবা মিনিট খেলার জন্য, ভেনেজুয়েলার এগেনস্টে বার্সা খেলবে, তারপরে ইকুয়েডরের এগেনস্টে আরেকটা ম্যাচ আছে। তো 5 তারিখে ম্যাচ আছে, 10 তারিখেও ম্যাচ আছে। দুইটা ম্যাচের জন্য অনেক আগেই স্কোয়াড পাবলিশ করা হয়েছে। লিওনেল স্কালোনি তো এচেবেরিকে ডাকছেন, তাছাড়া এখানে নিকো পাজ আছে। তো এই যে তারপরে তিয়াগো আলমাদা থাকারই কথা ছিল, সে সাম্প্রতিক সময়ে কিংবা আর্জেন্টিনার লাস্ট যে ম্যাচগুলা খেলছে আর্জেন্টিনা, ওইখানে আলমাদাকে আমরা পাইছিলাম। তো আলমাদা এর উপস্থিতি কিংবা সে দলের সাথে যেভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, এইটা তার জন্য অনেক বড় অ্যাডভান্টেজ বলে আমি মনে করতেছি। আলমাদা এই জায়গাতে অনেক অনেকগুলা প্লেয়ার থেকে এগিয়ে আছে, এবং এই জায়গাটা তাকে আমার কাছে মনে হয় যে সামনের সময়টা, অর্থাৎ ইম্পর্টেন্ট যে সময়টা আসতেছে ওয়ার্ল্ড কাপ 2026, ওইখানে দেখা যাবে যে সে অনেক বেশি প্রাধান্য পাইতেছে মেইন স্কোয়াডের জন্য। আর এই যে এখন ইন্টারন্যাশনাল ব্রেকটা আসতেছে, এখানে ভেনেজুয়েলার এগেনস্টে তার খেলার সম্ভাবনা অনেক বেশি থাকবে, অর্থাৎ মিনিট পাওয়ার। আসলে এই যে গ্যাপগুলো থাকে ইন্টারন্যাশনাল ব্রেকে কিংবা ন্যাশনাল টিমের খেলা যখন হয়, বাছাই পর্বের কিংবা যদি বলি আমরা কোনো একটা টুর্নামেন্টের, মানে টুর্নামেন্ট বলতে কোনো একটা ফ্রেন্ডলি ম্যাচ, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি অথবা কোনো একটা বাছাই পর্বের ম্যাচ, ওইখানে যেই প্লেয়ারগুলো পারফর্ম করে তাদেরকেই অনেক বেশি পরিমাণ এগিয়ে রাখা হয় মূল স্কোয়াডে জায়গা পাওয়ার না পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আলমাদার বিষয়টা আমার কাছে মনে হয় যে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে। তাছাড়া আমরা সিমিউনিকে দেখছি, তার যে রানিং স্পিডটা, সে যে স্টাইলে রান করে কিংবা বল কন্ট্রোলিংও ভালো, তো এই প্লেয়ারটাও প্রাধান্য পাবে বলে আমি মনে করতেছি। তবে সবাইকে তো আসলে মানে এত গুরুত্বের সহিত বিবেচনা করা কোনোভাবেই সম্ভব না, কারণ সবাই তো আর মাঠের মধ্যে খেলতে পারে না। খেলে তো নির্দিষ্ট 3 জন, ফ্রন্ট লাইনের কথা বলতেছি, নির্দিষ্ট 3 জন। তো এক্ষেত্রে দেখা যাবে যে আসলে সীমাবদ্ধতা তৈরি হবে, যে যেই প্লেয়ারগুলোকে নিতে চাওয়া হবে তাদের মধ্য থেকে আসলে খুবই যাচাই বাছাই করে, খুবই শক্তভাবে চিন্তাভাবনা করেই তারপরেই আসলে সিদ্ধান্তের দিকে আগানোটা মানে দরকার হবে। তো সেক্ষেত্রে আলমাদা, সিমিউন এই দুইটা প্লেয়ারের মানে এই দুইটা প্লেয়ারকে নিয়ে কতটুকু পরিমাণ যৌক্তিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেখা যায়, সেটার জন্য অপেক্ষা করতে হবে বলে আমি মনে করতেছি। তবে আমার কাছে মনে হয় যে এই দুইটা প্লেয়ার যদি ফিট থাকে এবং এই যে ইন্টারন্যাশনাল ব্রেকটা আছে এবং সামনের দিকে যেই সময়গুলো আছে, এই সময়গুলোতে যদি তারা তাদের পজিটিভিটিটা হোল্ড করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে তাদের যে পূর্বের যে সময়টা, ওইটার সাথে বর্তমান এবং সামন, এই তিনটা একই ধারায় একটা মানে কানেকশন বা মিলন ঘটবে। তখন দেখা যাবে যে সামনে যে মেন স্কোয়াড, মানে ওয়ার্ল্ড কাপের জন্য যে স্কোয়াডটা পাবলিশ করা হবে, ওইখানে তাদের থাকার সম্ভাবনা বেড়ে যাবে। ফ্রন্ট লাইনে আমরা নিকোলাস গঞ্জালেসকে কিন্তু কোনোভাবেই সাইডে রাখতে পারি না। এই প্লেয়ারটা ভার্সেটাইল একটা প্লেয়ার, আমি সবসময়ই বলি। তো সেক্ষেত্রে দেখা যাবে তাকেও মানে দলের মধ্যে রাখাটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। তাছাড়া সে কিন্তু শুধু যে আসলে ভার্সেটাইল সেটা কিন্তু না, সে কোচিং স্টাফদের অনেক প্রিয় একটা প্লেয়ার, বিশেষ করে লিওনেল স্কালোনির। আমরা তাকে মানে লিওনেল স্কালোনিকে আমরা দেখছি যে নিকোলাস গঞ্জালেসকে লেফট ব্যাকেও তিনি ব্যবহার করছেন, এইরকম সময়ও আছে। তাছাড়া সে লেফট উইঙ্গেও খেলছে, সেটা তো আর আছে। তো এই জন্য বলতেছি যে সে ডাইভার্ট হয়ে কিংবা বিভিন্ন পজিশনে খেলার যে তার এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আছে। তো এই প্লেয়ারটাকে অবশ্যই বিবেচনা করা হবে। আর তিয়াগো আলমাদাকে তো নিয়ে বললাম, সিমিউনেকে নিয়ে বললাম, আমরা লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, এদেরকে তো অবশ্যই অবশ্যই তারা তো অটো চয়েস হিসাবেই থাকবে বলে আমি মনে করছি। এখন শুধু দরকার হচ্ছে ফিট থাকাটা। তা কোনো একটা কারণে দেখা গেল যে তারা অসুস্থতার কারণে থাকতে পারতেছে না, সেক্ষেত্রে ভিন্ন ডিসিশন আসবে। তবে তারা যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই স্কোয়াডে থাকবে। লিওনেল মেসি তো অবশ্যই আছেন। তো ভালো একটা ফ্রন্ট লাইন পাওয়া যাবে বলে আমি মনে করতেছি। আর মাঝখানে যদি আমরা বলি যে আমরা মানে কার্বনিকে দেখছিলাম আগে, তো এখন দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করছি। এচেবেরি এবং নিকোপাস, এই যে প্লেয়ারগুলো আছে, এদের মধ্যে কিন্তু খুবই ফাইটিং হবে যে আসলে কে স্কোয়াডে ঢুকবে, কে মিনিট পাইতেছে খেলার জন্য, সুযোগ কতটুকু পরিমাণ কার আয়ত্তে আসতেছে না আসতেছে। এই যে সামনের ম্যাচগুলো আসতেছে ভেনেজুয়েলার এগেনস্টে 5 তারিখে এবং ইকুয়েডরের এগেনস্টে 10 তারিখে, এই দুইটা ম্যাচে
কোন প্লেয়ারগুলো সুযোগ পাবে না পাবে এটা অনেকটাই বাছাইয়ের মতো, এটা অনেকটাই যাচাই বাছাইয়ের মতো হবে লিওনেল স্কালোনির জন্য। আবার ট্রেনিংয়ে যে বেশি পরিমাণ এফোর্ট দিবে কিংবা মনোযোগী থাকবে, হার্ডওয়ার্কিং থাকবে, তার সম্ভাবনা বেড়ে যাবে বলে আমি ধরে নিচ্ছি। আর এটা তো অনেকটাই নির্ভর করে যে আসলে ট্রেনিংয়ে অনেক কিছুই সেটেলড হয়ে যায়, আসলে কে সামনের সময়গুলোতে কতটুকু মিনিট পাবে না পাবে, খেলার জন্য কোন মোমেন্টামে কোন প্লেয়ারটাকে দরকার হবে না হবে, এই ধরনের ডিসিশন আমার কাছে মনে হয় যে আগেই নেওয়া হয়, মনে মনে ঠিক করে রাখা হয়, যখন যেটা দরকার হয় তখন সেটা অ্যাপ্লাই করতে প্রস্তুত থাকে কোচিং স্টাফরা। তো মিডলে তো অবশ্যই মানে জায়গা পাওয়া এত সহজ হবে না। আমরা লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, তারপর ল চেলসো, এই যে প্লেয়ারগুলো আছে এরা তো আসলে মানে এদেরকে তো মানে সাইডে রেখে কোনোভাবেই কথা বলা কোনোভাবেই সম্ভব না, এই মুহূর্তে তো ইম্পসিবল, এটা তো মানে বলতেই হবে। তো এই প্লেয়ারগুলোকে পেছনে ফেলে কিংবা এদের সাথে টক্কর দিয়ে অন্যান্য যে প্লেয়ারগুলো আছে নতুন আসতেছে কিংবা মিডে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে, এদের জায়গা পাওয়াটা আসলে এত সহজ বিষয় হবে না। তবে কোনো কিছুই অসম্ভব না, তারা যদি সময় পায় এবং ওই সময়ের মধ্যেই তারা যদি নিজেকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের যেই খেলার যে ধরনটা কিংবা ফাইট করার যে মেন্টালিটিটা, সেটা অনেকটাই মানে কম্পারিজনের মধ্যে চলে আসার সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারে। তো সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আলাদাভাবে বিবেচনা করা হবে। আর আমরা তো সেন্টার ব্যাকে তো আমরা ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, এই যে প্লেয়ারগুলো আছে, তাছাড়া এখানে আমরা পেনসিলাকে খেলতে দেখি। আরও যারা আছে এখন হয়তো মানে সামনে যে ম্যাচটা আসতেছে ওইখানে হয়তো যাচাই বাছাইয়ের সুযোগ থাকবে। আমরা তো আকিউনিয়াকে দেখি যে সে মানে তাকে আমরা মানে ব্যাক সাইডটা দেখি, ফ্রন্ট ব্যাকে আমরা দেখতে পাই। আমরা তাগলিয়াফিকোকে দেখি, এখানে আমরা মলিনাকে দেখি, মন্তিয়ালকে তো অবশ্যই। তো এই প্লেয়ারগুলো তো অবশ্যই আর্জেন্টিনার জন্য ইম্পর্ট্যান্ট, এবং তাদের বদলে বা তাদেরকে যদি কোনো একটা মোমেন্টামে দেখা যায় যে তাদেরকে মানে রেস্ট দিয়ে অন্য যে প্লেয়ারগুলোকে একটু দেখে নেওয়ার যে সুযোগ আছে, সেটা অবশ্যই লিওনেল স্কালোনি করবেন বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এখনই তো সুযোগ, সামনে যে ফাইনাল স্কোয়াডটা করা হবে না কীরকম হবে না হবে ওইটা তো বর্তমান সময়েই অনেকটাই নির্ভর করতেছে। কারণ এখন যে অফিসিয়াল মিনিটে ভালো পারফর্ম করতে পারবে, যার মেন্টালিটি, যার মাইন্ডসেট কিংবা খেলার প্রতি যার ডেডিকেশন, দলের প্রতি টিম ওয়ার্কের প্রতি কে কতটুকু পরিমাণ কনসেন্ট্রেট, এই বিষয়গুলো তো অনেক বেশি পরিমাণ বিবেচনায় আসবে, এবং এইগুলোর উপরে ডিপেন্ড করেই কাকে রাখা হবে না হবে সেইগুলোর দিকে আগাবেন লিওনেল স্কালোনি বলেই আমি মনে করতেছি। তাছাড়া আমরা আসলে একটা বিষয় খুব ভালোভাবেই মানে দেখি যে লিওনেল স্কালোনি যেই সাবস্টিটিউটগুলো করেন, যেই প্লেয়ারটা বেঞ্চ থেকে আসে ও যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে পরবর্তী সময়ে তার কিন্তু মিনিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কিংবা খেলার যেই তার মাঠে থাকার যে সম্ভাবনাটা সেটা মানে অনেকটাই বেড়ে যায়। সেটা আমরা আগেও দেখছি, বর্তমান সময়েও মানে আর্জেন্টিনা যে লাস্ট ম্যাচগুলো খেললো এখানেও দেখা গেছে এবং আগামীতেও দেখা যাবে বলে আমি মনে করতেছি। আমরা যদি গত ওয়ার্ল্ড কাপের আগের সময়টা খেয়াল করি, গত ওয়ার্ল্ড কাপের আগের সময়টাতে আমরা দেখছি এনজো ফার্নান্দেসকে, মানে একটা উদাহরণ বলতেছি, একটা উদাহরণ হিসাবে যদি এনজো ফার্নান্দেসকে আমরা আগে দেখছিলাম সে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করছে, কিংবা ওই টিম লিওনেল স্কালোনি যেভাবে টিম গঠন করতে চাইছেন, কিংবা যেই রকম মানে টিম ওয়ার্ক বের হয়ে আসুক যেই প্লেয়ারগুলোর দ্বারা, ওই প্লেয়ারগুলার মধ্যে আমরা দেখছি যে মানে এনজো ফার্নান্দেস সে খুব ভালোই করতেছে এবং পরবর্তীতে তার কিন্তু সিট কনফার্ম হয়ে যায়। ওই যে তার শুরু হইলো এখন পর্যন্ত সেটা চলতেছে। তো বর্তমান সময়ে এসে আর্জেন্টিনার জন্য ফার্নান্দেস কতটা ইম্পর্টেন্ট সেটা লিওনেল স্কালোনি ছাড়া আর কেউ মানে জানে না। তাছাড়া মানে ফ্যান্সরা তো অবশ্যই সেটা উপলব্ধি করতেই পারে, আমরা তো অবশ্যই উপলব্ধি করতে পারি, কারণ এনজো ফার্নান্দেসকে আমরা যেভাবে দেখি মাঠের মধ্যে, তার খেলার যেই ধরনটা আমার অবশ্যই তাকে ভালো লাগে। পার্সোনালি আমি বলবো যে সে অনেক বেশি পরিমাণ গুরুত্ব পাওয়ার যোগ্য, এবং সামনের দিকে গিয়ে সে হয়তো দেখা যাবে যে মানে আরও ইম্পর্ট্যান্ট রোল প্লে করতেছে, কিংবা সে একটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার হয়ে উঠছে, এরকম হওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি হবে। ম্যাকঅ্যালিস্টার অবশ্যই ক্রিয়েটিভ, তার যে টেকনিক কিংবা ক্রিয়েটিভিটি সেটা মাঠের মধ্যে খুব ভালোভাবেই দেখা যায়। আমরা যদি গত ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা মানে উদাহরণ হিসাবে সামনে আনি, গত ফাইনালে আমরা দেখছিলাম যে ম্যাকঅ্যালিস্টার মানে ফ্রান্সের এগেনস্টে যেই অ্যাসিস্টটা আসছিল ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে, ওইখানে তো ডিমারিয়া গোলটা করছিল, তো ওইটা কিন্তু খুবই, সে কিন্তু নিজে থেকে ওইখানে শ্যুট করে নাই, বা ওই রকম শ্যুট তো আসলে শ্যুট না করাটাই সব থেকে বড়
বা সবথেকে যৌক্তিক সিদ্ধান্ত ছিল। সে যদি শ্যুট করতো তাহলে ওইটা আসলে কতটুকু পরিমাণ সলিড শ্যুট হইতো সেটা একটা প্রশ্ন। তাছাড়া সে গুলে কনভার্ট করতে পারতো কিনা এটা হইতেছে সবথেকে বড় প্রশ্ন। সে কিন্তু ওইটা ক্রস করে দিছে এবং একদম ডিমারিয়া সে একদম ফ্রি হিসাবেই ছিল। এসে তারপরে মানে পুশ করছে ওইখান দিয়ে তারপরেই তো আর্জেন্টিনা গোল পায়। তো তার ওই মানে এই গোলটা যেভাবে সাজানো হয়েছিল বা মানে ওই টিম ওয়ার্কটা যেভাবে আর্জেন্টিনা ফুটিয়ে তুলছিল, ওই ফুটিয়ে তোলার পেছনে ম্যাকলিস্টারের গুরুত্ব কতটুকু পরিমাণ আছে সেটা আপনারা অনুধাবন করতে পারেন বলে আমি মনে করতেছি। তো ম্যাকলিস্টারের গুরুত্ব অবশ্যই আর্জেন্টিনাতে আছে, মানে আর্জেন্টিনাতে আছে এবং থাকবে। একই সাথে এটাই বলতে হয় যে সে অনেক লাস্টিং করবে। তার যে ক্রিয়েটিভিটি এটা থেকে জুনিয়র যারা আছে, নতুন যারা আসে তারা অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করতেছি। বিশেষ করে মিডে সে কীভাবে এই টিমটাকে বুঝতেছে, এই টিমের সাথে সে নিজেকে কীভাবে ফিট করছে, কিংবা বেঞ্চ থেকে যখন আসতেছে এসে কীভাবে পারফর্ম করতেছে, ওইগুলোও ওই জুনিয়র প্লেয়ারদেরকে অনেক বেশি পরিমাণ হেল্প করবে। কারণ এখন যারা নতুন আসছে কিংবা জুনিয়ররা আছে, যারা দলে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে, তারা কিন্তু হুট করে এসে স্টার্টিং ইলেভেনে জায়গা পাবে না, বরং বেঞ্চ থেকে এসে পারফর্ম করতে হবে। তারপরে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে তারপরে গিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত আসার একটা উপক্রম তৈরি হবে। তো সেক্ষেত্রে তারা তো নির্দিষ্ট প্লেয়ারকে ফলো করতে হবে, কিংবা নির্দিষ্ট প্লেয়ার না বলেও আসলে মিডে কারা খেলতেছে না খেলতেছে, মিডটা কীভাবে কন্ট্রোলিং হইতেছে। আমি মনে করি যে মাঠের মধ্যে যেই টিম মিডটাকে কন্ট্রোলে নিতে পারে তারা পুরো মাঠটাকে কন্ট্রোলে নেওয়ার সক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আর্জেন্টিনা বারবার মিডটাকে অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে চায়। আমরা সেক্ষেত্রে লিওনেল মেসিকেও দেখি, তিনি যে লিওনেল মেসি নিচে এসে সাহায্য করতেছেন কিংবা খেলা বিল্ড আপের যে বিষয়টা, মেসি তো একদম ফ্রি রোলি প্লে করেন সেটা বলাই যায়। তিনি যে একজন প্রপার রাইট উইঙ্গার ওইটা মাঠের মধ্যে ওইভাবে দেখা যায় না, কারণ তিনি মাঝখানে আসতেছেন, ওই সাইডে যাইতেছেন, ও সামনে আসতেছেন, খেলাটা কীভাবে বিল্ড আপ করা যায় সেই দিকে নজর দিচ্ছেন। মিডের প্লেয়ারগুলোকে অনেক বেশি পরিমাণ তিনি ব্যবহার করতে চান কিংবা ব্যবহার করে থাকেন। তো এই বিষয়গুলা থেকেও জুনিয়র যারা আছে তারা শিক্ষা নিতে পারে যে আসলে খেলাটাকে কীভাবে বিল্ড করা যায়। টিম ওয়ার্ক হইতেছে সব থেকে বড় বিষয়। এইটা যে যতভাবে যে যত তাড়াতাড়ি মানে আয়ত্ত করতে পারবে তার আসলে সম্ভাবনা তত বেশি পরিমাণ বেড়ে যাবে। এটা খুবই সাধারণ একটা থিওরি। এটা যে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, সে অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে, সেটাই তার জন্য হবে লাভজনক বিষয়। তো জুনিয়র যারা আছে তারা আসলে সামনের সময়গুলো কীভাবে কাজে লাগায়, কীভাবে কী করে, সেটা হবে তাদের একটা বিষয়। তারা কতটুকু পরিমাণ সুযোগ পাবে না পারবে সেটা অনেকটাই ট্রেনিংয়ের উপরে নির্ভর করবে বলে আমি মনে করতেছি। লিওনেল স্কালোনি যার মধ্যে পটেনশিয়ালিটি দেখেন তাকেই কিন্তু সুযোগ দেওয়ার ব্যাপারে এগিয়ে যান। সেটা কিন্তু নতুন কিছু না, এটা আগেও দেখা গেছে, বর্তমানেও দেখা যাবে বলে আমি মনে করতেছি। সামনের সময়গুলোতেও সেটা হবে। সামনে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করা তো দেরি আছে। ওইখানে স্কোয়াডে গিয়ে দেখা যাবে যে আসলে নতুন কারা সুযোগ পাচ্ছে না পাচ্ছে, তাদের আসলে মানে ট্রেনিংকে কতটুকু পরিমাণ তারা শক্তভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে, ওইগুলো অনেক বেশি পরিমাণ কাজ করবে বলে আমি মনে করতেছি। পরিশেষে বলতে চাই, সামনে যে ম্যাচগুলো আসতেছে, মানে সামনে ম্যাচ 5 তারিখে ভোরে ম্যাচ আছে ভেনেজুয়েলার এগেনস্টে, আর 10 তারিখে ম্যাচ আছে ইকুয়েডরের এগেনস্টে। তো 5 তারিখের ম্যাচটাতে আসলে নতুনরা সুযোগ পায় কিনা কিংবা কতটুকু পরিমাণ সুযোগ পায়, আর সুযোগ পেলে নিজেকে কীভাবে প্রেজেন্ট করে, ওইটা হবে দেখার অনেক বড় একটা বিষয়। আর আমি মনে করতেছি যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, যেহেতু আর্জেন্টিনার টিকিট কনফার্ম হয়ে গেছে। এখন যদি আর্জেন্টিনা মানে ম্যাচ লুজ করে, অবশ্য লুজ করুক সেটা চাই না, যদি ড্র করে মানে নতুনরা খেলার মধ্য দিয়ে যদি ড্র করে সেটাও হবে গিয়ে স্বস্তির। আর লিওনেল মেসিকে তো অবশ্যই মাঠের মধ্যে চাই। লিওনেল মেসি যদি মাঠে থাকেন তাহলে তো আর্জেন্টিনার জয় পাওয়ার সম্ভাবনা অটোমেটিক্যালি বেড়ে যাবে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। তার সাথে যদি জুনিয়রদেরকে প্রেফার করা যায় কিংবা নতুন যারা আছে তাদেরকে বাজিয়ে দেখার একটু সুযোগ তৈরি করা যায়, সেটা হবে তাদের জন্য অনেক বড় পাওয়া। এবং তারাও নিজেকে প্রেজেন্ট করতে পারবে ওইভাবে নিজেকে তুলে ধরতে পারবে, যাতে করে তারা সামনে যে স্কোয়াড ঘোষণা করা হবে ওইখানে তারা নিজেদেরকে দেখতে পাবে কি পাবে না, এই ধরনের প্রশ্নের ইতিমধ্যে উত্তর খোঁজার তারা চেষ্টা থাকবে। তো এটা হচ্ছে তাদের জন্য মানে ইম্পর্ট্যান্ট একটা সময়। আমি মনে করতেছি যে তারা অবশ্যই সময় পাবে, সুযোগ পাবে খেলার, এবং ওই সময়গুলো যাতে তারা খুব ভালোভাবে আঁকড়ে ধরে, যদি তারা নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে তাদের সম্ভাবনা অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে বলে আমি মনে করতেছি।